আমি আপনাদের একটা ছবি দেখাবো। দেখুন, ভূমিকম্পে এই যারা এই মুহূর্তে টেলিভিশন ক্যামেরার সামনে বলছিলেন তাদের একজনের কন্যাহারা হয়েছিলেন। নেপালে আমরা প্রত্যেকে জানি প্রচণ্ড ভূমিকম্প হয়। গত 10 বছরে পরিসংখ্যান বলছে ভূকম্পনে 4 বা 4-এর বেশি এই রকম ভূমিকম্পের মাত্রা ছিল, সংখ্যা ছিল 684, অর্থাৎ যদি গড় করি প্রতি বছর 68টা, মানে 5 দিনে কোনো না কোনো ভূমিকম্প হয়েছিল। সেইখানে আজকের জেনজির এই যে আন্দোলন, তার একটা স্লোগান হচ্ছে নো নিড অফ আর্থওয়েক, করাপশন শেকস নেপাল এভরি ডে। আমি ছবিটা দেখাতে চাইবো, যেখানে স্পষ্ট করে অন্যতম প্রধান পোস্টার, যাতে এই সরকার পরিবর্তন হলো, সরকারের পতন হলো, সেই পোস্টারে লেখা নো নিড অফ আর্থকোয়েক, করাপশন শেকস নেপাল এভরি ডে। আমি বলছি ঠিক এইটা হচ্ছে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার একটা ছোট্ট উদাহরণ, যেখানে সাধারণ মানুষ মনে করছে যে ভূমিকম্পে তাদের সম্পত্তির ক্ষতি হয়, যে ভূমিকম্পে তাদের প্রাণ চলে যায়, সেই ভূমিকম্পের থেকেও ভয়াবহ হচ্ছে দুর্নীতি। ঠিক এই জায়গা থেকে আজকের এই বড় ধাক্কাটা হলো। আমি ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব, যে একদিকে রোজগার, যেটা আনস্কিল লেবার প্রচুর আমাদের দেশেও আছে। লক্ষ্য করবেন কয়েক মাস আগে সম্ভবত ইউটিউব একটা ওদের অ্যালগোরিদমের চেঞ্জ করেছিল, যাতে একটা আয়ের কিছু মানুষ যারা যেভাবে আয় করছিলেন ইউটিউব থেকে, মার্জনা করবেন ফেসবুক থেকে, সেইটার চেঞ্জ হয়। তাতে প্রচুর মানুষ এখানে ভিডিও করেন যে সর্বনাশ হয়ে গেল, আমি সংসার করে ফেলেছি। অর্থাৎ আমাদের দেশের মতো নেপালেও প্রচুর যারা চাকরি নেই, বেকার যুবক যুবতী, তাদের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। সেখানে এক ধাক্কায় 22টা অ্যাপ বন্ধ, মানে সরাসরি কিন্তু তাদের এই আনস্কিল লেবারের সরাসরি একেবারে জীবিকাতে ধাক্কা। অ্যাবসলিউটলি ইয়েস। আপনাকে আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে বাকি তো যা হয়েছে হয়েছে। এর আগে যেটা বললাম যে 10.09% লোকের চাকরি নেই, 30 লক্ষ লোকের চাকরি নেই, অ্যান্ড যাদের আছে তাদের 62.some% 62.2 প্রবাবলি যাদের চাকরি, তারা আনঅফিসিয়াল সেক্টরে চাকরি করে। তাদের না পাস্ট ছিল, প্রেজেন্ট আছে, না ফিউচার আছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে যেখানে কতগুলো ছেলে যারা ইয়াং পপুলেশন, যারা মানে অ্যাক্রস দ্য এডুকেশন লেভেল অ্যান্ড অ্যাক্রস এভরি লেভেল, যারা কিছু টাকা ওরা রোজগার করত, এবং তাতে সেটাকে বলা হলো যে এটা তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলছো, সেই জন্য তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে অল্প সংখ্যক এই যে ছেলেপুলে যারা ছিল, যেই জেনারেশনটা, এই পুরো জেনজি যাদেরকে বলছেন, এদেরই রোজগার ছিল, সেটা একদিনে আপনি বন্ধ করে দিলেন। কাজেই তাদের তো পেটে লাথি মারা হচ্ছে। একে তাদের চাকরি নেই, তারপরে যারা কিছু করে খাচ্ছিল সেটাও বন্ধ করে দিলেন। ন্যাচারালি দে আর রিঅ্যাক্টিং। একটা হলো আপনি লক্ষ্য করবেন, অল্টারনেটিভ প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান হিসাবে যারাকে দেখানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু প্রথাগত রাজনীতির বাইরে। অর্থাৎ প্রথাগত রাজনীতিবিদদের প্রতি মানুষ এতটাই তিতিবিরক্ত। এই সিপিএনএল, ইউএমএল তারা শাসন করেছে, নাহলে কংগ্রেস শাসন করেছে, আর মাঝখানে প্রচণ্ড শাসন করেছে। তাহলে আমি আপনাকে বলছি, মানুষ কিন্তু তিতিবিরক্ত প্রথাগত রাজনীতিবিদদের কাছে, কারণ এরা এতটাই দুর্নীতিগ্রস্ত আর এতটাই ভাওতাবাজ এরা, যে সাধারণ মানুষ এই রাজনীতিবিদদের থেকে মুক্তি চায়। তার জন্য আপনি দেখবেন পৃথিবী জুড়েই একটা অল্টারনেটিভ মানে মুখ হিসাবে অন্য সমাজের অন্য অন্য অংশ থেকে আনার চেষ্টা করছে। দ্বিতীয় যেটা, এই যে মানে রাজাদা বলছিলেন যে ভারতবর্ষের দুর্নীতিতে 94 নম্বর, তাহলে কি পরে ভারতবর্ষ? প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষ কিন্তু একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে আছে। কেন বলছি, আন্না হাজারে কিন্তু সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, আপনার মনে থাকতে পারে। ইমিডিয়েটলি তখন সোনিয়া গান্ধীরা ক্ষমতায় ছিলেন, কংগ্রেস সঙ্গে সঙ্গে বললো আমরা বিল এনে নিব। অর্থাৎ আমরা কিন্তু কোথায় আমাদের মানে নেতা নেত্রী এতটাই স্মার্ট যে জানে, মানে অন্তত পাবলিক পালসটা বোঝে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা রেজিস্ট্রেশন এনে ওটাকে থামিয়ে দিল। কার্যকারী কিচ্ছু করেনি, দুর্নীতি চলছে। আবার একদম পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, যখন মানে আরজি করের দুর্নীতি নিয়ে ব্যাপক আন্দোলন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ ইগো ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো যে অনিকেত মাহাতোরা কখন আসবে। তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা ইয়ে হয়েছে, মানে উনি ডিফ্রেম হয়েছে।
তারপরেও কিন্তু উনি জানেন যে জনজাগরণকে যদি আটকাতে হয় তাহলে এই মুহূর্তে আমার আলোচনা করতে হবে, একটাও মানেননি উনি, কোনোটাই ইমপ্লিমেন্ট করেনি। ফলে আমাদের পলিটিশিয়ানরা একটা স্মার্ট জায়গাতে আছেন, মানে অন্তত রিঅ্যাক্ট করতে পারছেন। হ্যাঁ শুনুন, একটা জিনিস আমি প্রথমত ডিফার করছি যে প্রথাগত রাজনীতির বাইরে এলেই কেউ মহান কিছু হয়ে যাবে তা নয়, কারণ হাতের সামনে উদাহরণ হচ্ছে আমি বলছি তো, বাংলাদেশে গরম চাটু থেকে জ্বলন্ত উনুনে পড়েছে মোহাম্মদ ইউনূস আসার পর। যারা এই দুর্নীতি ভাঙবে বলে রাস্তায় নেমেছিল তাদের একটা বড় অংশ নেতারা, তারা আরো বেশি করে একদম তারা দুর্নীতির অভিযোগ, এবং তারা হেলিকপ্টার ছাড়া এখন ঘুরছে না। এবং সুমন কথা সোজাভাবে বলা আজকে যে জেনজির কথা বলা হচ্ছে, এটা তো মেজরিটি ইউথ পপুলেশন, এবং নেপালেও অধিকাংশ ইউথ পপুলেশন সংখ্যা বেশি। এবার তাদের কি হচ্ছে দেখো, ইকোনমিক্যাল গ্রোথের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি, অথবা ফুলফিল হলে যাদের জন্য ফুলফিল হয়েছে তারা কতিপয়, যেটা তুমি নেপোকিট বলছিলে, ওই নেপোকিট গোষ্ঠীর হাতে পুরো অর্থনৈতিক ক্ষমতাটা। নেপালে ভৌগোলিক কারণে খুব বড় ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব নয়। নেপালের অর্থনীতি মূলত দাঁড়িয়ে থাকে এক ট্যুরিজমের উপরে। দ্বিতীয় একটা ভয়ঙ্কর অর্থনীতি যেটা হচ্ছে মাদকের অর্থনীতি। ঠিক যেই কারণে আজ থেকে 40 বছর আগে সত্যজিৎ রায়কে গল্প লিখতে হয় মাদক পাচার নিয়ে, নেপালের অর্থনীতি, এবং এটাকে এন্ডোর্স করে কিন্তু আইএসআই এর মতো সংস্থাগুলো দীর্ঘদিন ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই জায়গাটা ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নেপাল একটা বাফার স্টেট। চায়না কিন্তু রেলপথ এগিয়ে আনছে টুয়ার্ডস কাঠমান্ডু। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, দেখুন আমরা 140 কোটি ভারতবাসী ভারত সরকারের পাশে, কিন্তু কোথাও একটা গিয়ে বাংলাদেশে যখন অভ্যুত্থান হচ্ছে তখন আমরা আগে কেন অ্যান্টিসিপেট করে তার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না, বা নেপালে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু আমাদের আরো বেশি করে ভাবাচ্ছে।